আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন সবাই ভালো আছেন আশা করছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আশা করি গত ক্লাসে যা পড়িয়েছি তোমরা এটা বুঝতে পেরেছ, শিখতে পেরেছ। আজকে আমরা তার পরবর্তী ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ মনজুরুল করিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পরবর্তী অংশটা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন দিয়ে শুরু করেছিলাম, যেখান থেকে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের শুরু করব গ্যাসের সূত্রসমূহ। এই চ্যাপ্টারের এটা দ্বিতীয় ক্লাস। তোমাদের এখানে কতগুলো গ্যাসের সিলিন্ডার দেখানো হয়েছে। গ্যাসকে সিলিন্ডারে আবদ্ধ করে রাখা হয়, সেজন্য গ্যাস কি তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। গ্যাস কতগুলো সূত্র মেনে চলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য কয়েকটা গ্যাসের সিলিন্ডার তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা এখান থেকে কিছুটা আইডিয়া পাবে। আমরা আজকের ক্লাসে যা যা পড়ব, শিকনফল তোমাদের দেওয়া আছে। এখানে বয়েলসের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র আছে এবং গ্রাহামের বেপন সূত্র আছে। আমরা আজকের ক্লাসটা করলে এই সূত্র সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তোমাদেরকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আসো, বয়েলের সূত্র। রবার্ট বয়েল একজন বিজ্ঞানী, তার ছবিটা পাশে দেখা যাচ্ছে, তোমরা হয়তো চিনতে পারো ছবি দেখে। উনি একটা সূত্র দিয়েছেন। সূত্রটা একদম সিম্পল, যদিও এটা খুব সিম্পল। আসলে এটা বয়েল করেছেন বিদায় তার নাম হয়েছে, কিন্তু এই সূত্রের ক্রিয়া প্রতিক্রিয়া তোমরা তোমাদের বাবা মা প্রতিনিয়তই করে যাচ্ছে। তোমরা হয়তো বুঝতেছো না, এই জিনিসটা একদম সিম্পল একটা সূত্র। এটা তুমি দিলে তোমার নামে হয়তো হয়ে যেত, কিন্তু বয়েল এই সিম্পল একটা বিষয়কে সূত্রকে উপস্থাপন করছে বিদায় সারা বিশ্বের মানুষ তার নামে সূত্রটা সিলেবাসভুক্ত করে অধ্যয়ন করছে। আসো, সূত্রটা কি? বয়েলের সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা মানে আমরা টেম্পারেচারে যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, গ্যাসের ভলিউম, ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। গ্যাসের আয়তন যদি বি হয় এবং প্রযুক্ত চাপ যদি পি হয়, তাহলে বয়েল যেটা বলেছেন, যে কথাটা বলেছেন, বি ইজ প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ বি হচ্ছে ভলিউম, পি হচ্ছে প্রেশার। আবার বলছি, ভি হচ্ছে ভলিউম, বাংলায় বললে আয়তন, পি হচ্ছে প্রেশার, বাংলায় বললে চাপ। তাহলে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে বি ইজ প্রপোর্শনাল টু 1/p বা 1/p। আমরা যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে চাই, তাহলে একটা ধ্রুব রাশি দ্বারা আমরা গুণ করি। যথা নিয়মে আমরা একটা কে দ্বারা গুণ করেছি, যেখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তখন হয়ে গেল কোনাকুনি গুণ করলে পিবি সমান কে। তাহলে পিবি সমান কে, কে যেহেতু সমানুপাতিক ধ্রুবক, তাহলে পি আর ভি এর গুণফল সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ পি বাড়াও তাহলে বি কমে যাবে, বা পি কমাও তাহলে ভি বেড়ে যাবে, যাতে দুটার গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকে। যদি আমি প্রেশার, কোন একটি গ্যাসের প্রেশার ক্রমান্বয়ে পরিবর্তন করে P1 থেকে P2, P2 থেকে P3 এরকম ক্রমান্বয়ে চেঞ্জ করি, বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, তাইলে দেখা যাবে গ্যাসের আয়তন যথাক্রমে B1, B2 এবং B3 হবে। তুমি যদি প্রেশার P1 থেকে কমিয়ে P2 করো, P2 থেকে কমিয়ে P3 করো,
তাহলে আয়তন যথাক্রমে V1 থেকে বেড়ে V2 হবে, V2 থেকে বেড়ে V3 হবে। অর্থাৎ তুমি প্রেশার বা P ক্রমান্বয়ে যদি কমাতে চাও V বেড়ে যাবে, অথবা P যদি বাড়াও তাহলে V কমে যাবে, উল্টা ঘটবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি PV সমান যদি K হয় তাহলে P1 V1 সমান P2 V2 বা P3 V3, এরকম যতই চেঞ্জ করবা দেখবে যে P4 V4 হবে, P5 V5 হবে, P10 V10 হবে, অর্থাৎ টোটাল রেজাল্টটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র আমরা যেটা জানতে পারছি, কোন একটি বেলুনের মধ্যে যদি, কোন একটা সিলিন্ডারের মধ্যে যদি আমরা গ্যাস নিয়ে, কোন একটা ধর অক্সিজেন গ্যাস নিলাম, নাইট্রোজেন গ্যাস নিলাম, নিয়ে যদি সেখানে আমরা প্রেশার বাড়িয়ে দিই, প্রেশার বাড়ালে তার আয়তন সংকুচিত হবে, উল্টা প্রেশার কমাই দিলে আয়তন বেড়ে যাবে। সেটাই হচ্ছে বয়েলের সূত্র, একদম সিম্পল একটা সূত্র। তো এই সূত্রের ভিত্তিতে তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, গাণিতিক সমস্যা। স্থির তাপমাত্রায় তোমরা এটা করে দেখবে, তাহলে এই সূত্রটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্থির তাপমাত্রায় খুব সহজ, একদম স্থির তাপমাত্রায় এক বায়ুচাপে রাখা 200 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসকে চাপ বাড়ালে আয়তন 100 মিলিলিটার হয়। গ্যাসের চাপ কতটুকু বৃদ্ধি পেল? তাইলে তোমরা এই সূত্রটাকে ইউজ করতে পারো, P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা বাদ দিয়ে এইটা ইকুয়েশনটা ইউজ যদি করো তাহলে তোমরা এখান থেকে কতটুকু চাপ বেড়েছে সেটা হিসাব করতে পারো। তাহলে তোমাদের বয়েলের সূত্রের ভিত্তিতে একটা বাড়ির কাজ থাকলো, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় এক বায়ুচাপে রাখা 200 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসকে চাপ বাড়ালে আয়তন 100 মিলিলিটার হয়। গ্যাসের চাপ কতটুকু বৃদ্ধি পেলো বের করো। তাহলে আমরা বয়েলের সূত্র শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট যেটা, সেটা হচ্ছে চার্লসের সূত্র। দেখো চার্লসের ছবি ওখানে আছে পাশে। চার্লসও উনিও একটা একদম সিম্পল একটা সূত্র আবিষ্কার করেছেন, যেটা তোমাদের সবারই জানা আছে। তোমরা এখানে দেখছো বি ইজ প্রপোর্শনাল টু টি, টি মানে টেম্পারেচার, তাপমাত্রা বাড়ালে আয়তন বেড়ে যায়, এটা তোমাদেরই জানা আছে। কিন্তু এটা চার্লস বলেছেন প্রথম আনুষ্ঠানিকভাবে, সেজন্য তার নামে সূত্রটা হয়ে গেছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের, আগেটা ছিল স্থির তাপমাত্রায়, আর এটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের, ভর নির্দিষ্ট কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন তাপমাত্রাটা আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা বলি, ফারেনহিট তাপমাত্রা বলি, তবে এখানে বলছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা কি সেটার আইডিয়া নিশ্চিত তোমাদের আছে, তোমরা এসএসসিতে পড়ে আসছো এটা। পরম তাপমাত্রা হচ্ছে, আমরা সাধারণত তোমাদের যে সেন্টিগ্রেড তাপমাত্রা হিসাব করি, সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যদি আমরা 273 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করে দিই, সেটাকে আমরা কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা বলে থাকি। তাহলে যেখানে সেন্টিগ্রেড তাপমাত্রা আছে সেটাকে আমরা 273 যোগ করে যে টেম্পারেচারটা পাবো সেটাকে আমরা বলবো পরম তাপমাত্রা। এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, নিশ্চয়ই তোমরা এটা জানো। তাহলে আরেকবার বলি, স্থির চাপে চাপটা ভেরিয়েবল হবে না, চাপটা স্থির থাকবে, ভর স্থির থাকবে, কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তাপমাত্রা যদি বাড়ে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। তাহলে কোনো গ্যাসের আয়তন বা ভলিউম যদি ভি হয় এবং পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে চার্লসের সূত্রানুসারে বানানটা একটু বোধহয় ভুল হয়েছে, বি ইজ প্রপোর্শনাল টু টি। যখন পি স্থির হবে তখন আমরা পাচ্ছি বি ইজ প্রপোর্শনাল টু টি বা বি ইকুয়াল কে-টি। এখানে আগের মতোই সমানুপাতিক থেকে সমান চিহ্নে আসার জন্য আমরা একটি সমানুপাতিক ধ্রুবক দ্বারা গুণ করে দিয়েছি। এটাকে আবার যদি আমি আসি, তাহলে ভি ডিভাইডেড বাই টি সমান কে। এখন আগের মতো যদি আমি টেম্পারেচার ক্রমান্বয়ে বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, কন্টিনিউয়াসলি এটাকে চেঞ্জ করি, T1 টু T2 T2 টু T3, বিভিন্ন পরম তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি যথাক্রমে দেখা যাচ্ছে V1 V2 V3 এরকম চেঞ্জ হচ্ছে, তাহলে V1 বাই T1 যেটা হবে তার রেজাল্ট যেটা হবে, V2 বাই T2 রেজাল্ট একই হবে, V3 বাই T3 রেজাল্ট একই, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট রাশি হবে। তাইলে
চার্লসের সূত্রের একটি রূপ আমরা এখানে পাচ্ছি B1/T1 সমান B2/T2। তাহলে চারটা ভেরিয়েবলের মধ্যে যদি চারটার মধ্যে যদি আমরা তিনটে জানা থাকে, তাহলে চতুর্থটি আমি এখানে হিসাব করে বের করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো গ্যাসের উপর চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো আয়তনকে যদি আমরা কোনো গ্যাসকে যদি আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে তার আয়তন বেড়ে যাবে। টেম্পারেচার যদি কমাই দিই, তাহলে তার আয়তন কমে যাবে। এখানে যে গাণিতিক সমস্যা তোমাদের বোঝার জন্য একটা উপস্থাপন করেছি, সেটা তোমরা বাড়ির কাজ হিসেবে করে আসবা। স্থির চাপের কোনো গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে আয়তন দ্বিগুণ হলো, তাহলে বলা হয় নাই তাপমাত্রা কত বাড়লো। তাহলে এটা 17 ডিগ্রি সেন্টিগ্রেডে বলা আছে। তোমাদের এটা যেহেতু সূত্রটা পরম তাপমাত্রার উপর সূত্রটা উপস্থাপন করা হয়েছে, সেজন্য সেন্টিগ্রেড স্কেলে এটা হিসেব করলে হবে না, এটাকে তোমাকে কেলভিন স্কেলে বা পরম তাপমাত্রা স্কেলে কনভার্ট করতে হবে 273 যোগ করে। তারপর তুমি এই সূত্র দিয়ে এটাকে ইউজ করতে পারো। স্থির চাপের চাপ এখানে ফ্যাক্টর না দিলে কোনো গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি যোগ 273 যোগ করে 290, 80 যোগ 90 290 হবে। এর থেকে বাড়িয়ে দেয় আয়তন দ্বিগুণ হলো। আয়তন দ্বিগুণ মানে যদি আয়তন দিয়ে B1 হয় প্রাথমিক আয়তন, তাহলে দ্বিতীয় আয়তন B2 হবে 2B1। তাহলে এখানে আমাদের একটু বোঝাই দিলাম। তাহলে এখান থেকে তোমরা কত তাপমাত্রা বাড়লো, T2 না, কত তাপমাত্রা বাড়লো সেটা তোমাকে মাইনাস করে বিয়োগ করে বের করতে হবে এবং উত্তরটা সেন্টিগ্রেড স্কেলে বের করতে হবে। আবার সেটা 273 মাইনাস করে সেন্টিগ্রেড স্কেলে চলে দিতে হবে। এটা হলো চার্লসের সূত্র। এখন আসো অ্যাভোগাড্রোর সূত্র। আমরা শিখানো ফলে যেটা দেখেছি, দেখো ওখানে অ্যাভোগাড্রোর ছবি এখানে দেওয়া আছে। অ্যাভোগাড্রো একটা সুন্দর সূত্র উপস্থাপন করেছেন, খুবই চমৎকার। স্থির তাপমাত্রা ও চাপে, দুইটা এখানে কনস্ট্যান্ট রাশি বলা হচ্ছে। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন এর পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে এখানে অ্যাভোগাড্রো বলছেন যে যদি তাপমাত্রা এবং চাপ স্থির থাকে, তাহলে তার আয়তন যেটা সেটা এর পরিমাণের উপর ডিপেন্ড করবে অথবা মোল সংখ্যার উপর ডিপেন্ড করবে, এবং সেটা কীরকম নির্ভর করবে, সমানুপাতিক হারে। অর্থাৎ আমরা লিখতে পারি B is proportional to n, n হচ্ছে মোল সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটাকে আমরা গাণিতিকভাবে B is proportional to n এভাবে লিখতে পারি। দেখো অন্যভাবে এটাকে বলা যায় স্থির তাপমাত্রা চাপে সমায়তনের সকল গ্যাসে, সাধারণত আদর্শ গ্যাসে সমসংখ্যক অণু, কণা বা মোল থাকে। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটাকে অন্যভাবে উপস্থাপন করা যায়, সেটা এভাবে স্থির তাপমাত্রা ও চাপে সমায়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু, কণা বা মোল থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সবসময় লাগবে, পরীক্ষার জন্য লাগবে, ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সকল পদার্থের গ্রাম অণুতে অণুর সংখ্যা, গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা এবং গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির বা ধ্রুবক। এটাকে এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা এন এ দ্বারা প্রকাশ করা হয়, এবং তার যে ভ্যালু সেটা 6.023 × 10⁻23। এটা খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা, এটা আশা করি তোমাদের জানা আছে। তারপরে আবার বলছি, এটা পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা শিখলাম, বিভিন্নভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি, উপস্থাপন করতে পারি। আরেকবার বলে শেষ করছি, স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন এর পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাতিক, বা V is proportional to n। অন্যভাবে বলতে গেলে স্থির তাপমাত্রা চাপে সমান আয়তনের সকল গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু, কণা বা মোল থাকে। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটা আমরা শিখব। সেটা হচ্ছে সকল পদার্থের গ্রাম অণুতে অণুর সংখ্যা। কয়টা অণু আছে? আণবিক ভরের পদার্থে এক আণবিক ভর পদার্থে কতটি অণু আছে সে সংখ্যা। গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভরের মধ্যে কতটুকু গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরের মধ্যে কতটুকু পরমাণু আছে সেটা, অথবা আয়নের মধ্যে কয়টা সংখ্যা, কি পরিমাণ সংখ্যক আছে সেটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে এন এর দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর যে ভ্যালু সেটা সকল পদার্থের জন্য এত। তাহলে 1 গ্রাম আণবিক হাইড্রোজেনের যে অণুর সংখ্যা, 1 গ্রাম আণবিক নাইট্রোজেনের একই অণু সংখ্যা, 1 গ্রাম আণবিক কার্বন ডাইঅক্সাইডে একই অণু সংখ্যা, সেটা 6.023 × 10⁻23।
এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই সূত্রভিত্তিক একটা গাণিতিক সমস্যা তোমাদের জন্য উপস্থাপন করছি, আশা করি তোমরা এটা পারবে। এটা হচ্ছে এরকম, 500টি স্বাক্ষর দিতে তোমরা যে স্বাক্ষর করো, লেখো, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে যদি লেখো, সেটাকে গ্রাফাইট থাকে। গ্রাফাইট হচ্ছে কার্বনের তৈরি, কার্বনের একটি অ্যামারফাস, হ্যাঁ সরি, কার্বনের একটি কি বলা হয়, আচ্ছা 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 50 মিলিগ্রাম খরচ হয়। প্রতি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয়? খুব সহজ হিসাব, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 50 মিলিগ্রাম খরচ হয়, তাহলে প্রতি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয়? খুব সহজ একটি গাণিতিক সমস্যা, আশা করি তোমরা এটা পারবা। এইটা ইউজ করতে হবে তোমাকে। নেক্সট, বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয়, একটু সরি, আমরা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 3টি পরিবর্তনশীল রাশি PBT এর যে কোনো দুটি পরিবর্তন করলে তৃতীয় রাশির উপর এর প্রভাব এখানে বোঝানো যায়। সেটাই আমরা বয়েল চার্লসের সমন্বয় সূত্র থেকে পাবো। আমরা বয়েলের সূত্র দেখেছি B is proportional to 1/P, এবং চার্লসের সূত্র পেয়েছিলাম B is proportional to T, যখন N P দুটো স্থির। তাহলে বীজগণিতের যে পরিবর্তনের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি B is proportional to T into 1/P, whereas B is equal to T/P into K, K সমানুপাতিক ধ্রুবক। PB সমান KT লেখা যায় তাইলে গুণ করলে, বা PB/T সমান K যদি চাপ ও তাপমাত্রা পরিবর্তন হয়। চাপ ও তাপমাত্রা পরিবর্তন হয় তখন আয়তনের পরিবর্তন হবে, তখন আমরা লিখতে পারি P1/V1 divided by T1 equal P2/V2/T2, P2V2 divided by T2 equal K ধ্রুবক। তাহলে এই ধরনের একটা সমন্বয় সূত্র আমরা এখান থেকে পেয়ে যাই, P1V1/T1 সমান P2V2/T2, এবং এখানে Kটা হচ্ছে একটি কনস্ট্যান্ট। তাহলে এই সূত্রও আমরা কাজে লাগাতে পারি আমাদের যে কিছু গাণিতিক প্রবলেমে। তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রয়োগ কোয়েশ্চেন থাকে সেখানে তোমরা এই ইকুয়েশনটা কাজে লাগাতে পারো। নেক্সট আসো আদর্শ গ্যাস সমীকরণ। আমরা জানি বয়েলস চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গ্যাসের তাপমাত্রা, চাপ ও মোল সংখ্যার পরিবর্তনের সাথে সাথে আয়তন পরিবর্তনের যে সম্পর্ক স্থাপিত হয় তাকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। তাইলে এখানে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনটা সূত্রের সমন্বয়ে আমরা একটা নতুন ইকুয়েশন বের করব, সেটিকে নাম দেওয়া হয়েছে আদর্শ গ্যাস সমীকরণ। যে গ্যাস এই সমীকরণটি মানবে তারা হচ্ছে আদর্শ গ্যাস। আমরা বয়েলের সূত্র থেকে পেয়েছি V is proportional to 1/P, চার্লসের সূত্র থেকে পেয়েছি V is proportional to T, এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে পেয়েছি V is proportional to N। তাহলে তিনটি সূত্র যদি আমরা সমন্বয় করি, বীজগণিতের যে পরিবর্তনের সূত্র বা নিয়ম সেটা ফলো করি, তাহলে আমরা পাচ্ছি B is proportional to NT divided by P, বা PB সমান, এখানে আরো কিছু ক্যালকুলেশন আছে আমি সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করেছি। তাহলে এখানে কে আসবে, কে এটাকে সার্বজনীন কনভার্ট করে একমোল গ্যাসের জন্য আর ধরা হয়েছে, সেটা আরটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হচ্ছে। আমি এখানে দু একটা স্টেপ বাদ দিয়ে করে ফেলেছি, তোমরা এটা আরও ডিটেলস করতে পারো। তাহলে এখানে আমরা বলতে পারছি যে PB ইকুয়াল NRT, এখানে আরটাকে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার বহুল প্রচলিত নাম হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো কতগুলো মানও আছে, সে মানগুলো এমসিকিউতে অনেক সময় আসে, আর পরীক্ষার যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য তোমার এই ভ্যালুটা লাগবে। এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। তাহলে এই হলো তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এখন আসো আরেকটা সূত্র, এটা তোমাদের আজকের শিক্ষণফলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ডাল্টনের আংশিক চাপ সূত্র। জন ডাল্টন, তার ছবিটা এখানে উপস্থাপন করা হয়েছে। উনি যে একটি সূত্র দিয়েছেন, সূত্রটি এরূপ। ডাল্টনের আংশিক চাপ সূত্র আমি নিচেরটা আগে পড়ছি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে আংশিক চাপ সূত্রটা জানতে হলে তার আগে আংশিক চাপের ধারণা বা জ্ঞান জানা রাখতে হবে। আংশিক চাপ কি তাহলে আমরা একটু জেনে নিই। নির্দিষ্ট তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় ধরো
বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের একটি পাত্রের মধ্যে বিক্রিয়াহীন কয়েকটা গ্যাস আছে, কোনো একটি উপাদানকে এককভাবে মিশ্রণের সমায়তনের মধ্যে রাখলে ওই গ্যাসটি যে চাপ প্রয়োগ করে, অর্থাৎ এককভাবে যে চাপ প্রয়োগ করে তাকে ওই মিশ্রণে ওই গ্যাসের আংশিক চাপ বলা হয়। অর্থাৎ এটা কীরকম, তুমি একটা পাত্রের মধ্যে, একটা সিলিন্ডারের মধ্যে 3টা গ্যাস আছে, কেন এবিসি, ওই সিলিন্ডার থেকে এবিসি 3টা মধ্যে শুধু যে 3টা আছে এবিসি, এটা রেখে বি আর সি যদি বের করা যায় কোনো মতে, তাহলে এ গ্যাসটি ওই একই আয়তনের সিলিন্ডারের মধ্যে যে চাপটা প্রয়োগ করেছে সেই চাপকে বলা হচ্ছে ওই মিশ্রণে ওই গ্যাসের জন্য আংশিক চাপ। আরেকবার বলি, একটি সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে 3টা এবিসি 3টা গ্যাস আছে, 3টা গ্যাসের মধ্যে ধরো বি আর সিকে কোনো মধ্যে বের করেছি, এটাই শুধু আছে, তাহলে এ এককভাবে ওই একই আয়তনের মধ্যে রাখা অবস্থায় যে চাপটা প্রয়োগ করেছে সেই চাপটাকে বলা হচ্ছে উপাদানের জন্য বা গ্যাসের জন্য মিশ্রণের আংশিক চাপ। এটাকে সংজ্ঞায়িত করব, নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানকে এককভাবে মিশ্রণের সমায়তনের মধ্যে বা সমান আয়তনের মধ্যে রাখলে গ্যাসটি যে চাপ প্রয়োগ করে, এককভাবে যে চাপ প্রয়োগ করে তাকে মিশ্রণে ওই গ্যাসের আংশিক চাপ বলে। তাহলে সূত্রটা আমরা একদম সহজ করে বলতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান। এখানে যে কোনো 3টি গ্যাসের আংশিক চাপ যথাক্রমে P1, P2, P3 এবং তাদের মিশ্রণের মোট চাপ P হলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা বলতে পারি P সমান P1 প্লাস P2 প্লাস P3। তাহলে এই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক রূপ। এটাকে আমরা একটা বাড়ির কাজ হিসেবে তোমাদের গাণিতিক একটা প্রবলেম দিয়ে দিচ্ছি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 মিলিমিটার চাপে 800 মিলিলিটার কোনো গ্যাসের সাথে 250 মিলিমিটার চাপের 500 মিলিলিটার কোনো গ্যাসকে একই তাপমাত্রায় মিশ্রিত হতে দিলে মিশ্রণের মোট চাপ হিসাব করো। চমৎকার একটা, এটা পরীক্ষায় আসে এই ধরনের কোয়েশ্চেন। আশা করি তোমরা এটা চর্চা করবে, এটা তোমাদের যেটা যদি করতে পারো দেখবে যে বিভিন্ন বোর্ডের প্রশ্নে এই ধরনের কোয়েশ্চেনগুলো বেশি আসে, প্রয়োগের প্রশ্নে, এটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা তোমরা সলভ করার চেষ্টা করবা, আশা করি পারবা। নেক্সট একটা সূত্র আছে তোমাদের আজকের শিক্ষণফলের মধ্যে, সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। দেখো এখানে গ্রাহামের ছবিটা দিয়ে দেখা আছে। গ্রাহাম একটি সূত্রের উপস্থাপন করেছেন ব্যাপনের উপর। তাহলে ব্যাপন কি সেটা তোমাদের আগে জানতে হবে, পরীক্ষায় আসে 1 নম্বরের জ্ঞানমূলক প্রশ্নে। ব্যাপন কি দেয়া আছে, কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর কণাসমূহের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনাকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন হচ্ছে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর কণাসমূহের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনাকে ব্যাপন বলে। উদাহরণ দিই, ধরো তোমার কাছে একটা আতরের শিশি আছে, তুমি যেখানে বসে আছো সেখান থেকে দেখা যাচ্ছে যে তোমার পাশে যারা বসে আছে তাদের কাছেও আতরের ঘ্রাণটা যাচ্ছে। তাহলে আতরের যে কণাগুলো সেগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এইরকম স্বতঃস্ফূর্তভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ার ঘটনাটাই হচ্ছে ব্যাপন। তাহলে আতরের শিশি থেকে, তোমার পকেটের যে আতরের শিশি আছে সেখান থেকে আতরের ঘ্রাণটা যে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সেটাকে বলা হচ্ছে ব্যাপন। সাথে আরেকটা টার্ম তোমাদের শিখে রাখতে হবে, ইফিউশন বা অনুব্যাপন বা নিঃসরণ। এটা হচ্ছে বাহ্যিক চাপের প্রভাবে বা বাহ্যিক চাপ প্রয়োগ করে সরু চিত্রপথে কোনো গ্যাসের সজোরে একমুখী নির্গত হওয়ার ঘটনাকে অনুব্যাপন বলে। এটা কি ধরনের, ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, হঠাৎ করে তোমার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে, ফুস করে অনেকগুলো বাতাস বেরিয়ে গেছে, এই ঘটনাকে বলা হচ্ছে নিঃসরণ। তাহলে ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য আছে, আশা করি বুঝতে পেরেছ। আরেকবার কনফার্ম করি, তোমার কাছে যে আতর আছে সেটা স্বতঃস্ফূর্তভাবে তোমার পার্শ্ববর্তী যারা টেবিলে বসেছে, চেয়ারে বসছে, তাদের কাছে ঘ্রাণটা যাচ্ছে। তাহলে আতরের যে কণাগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে তোমার বন্ধুদের কাছে ঘ্রাণটা ছড়িয়ে পড়ছে,
এই ঘটনাকে বলা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। আবার তুমি সাইকেল চালাতে গিয়ে তোমার চাকা পাংচার হয়ে গেছে, হঠাৎ করে ফোঁস করে একটা চাকার বাতাসগুলো বেরিয়ে গেছে, এই ঘটনাকে বলা হচ্ছে নিঃসরণ। অথবা তুমি যখন বাথরুমের শাওয়ার ছেড়ে দিয়েছ, পানি পড়া শুরু করেছে, এই ঘটনাগুলো হবে নিঃসরণ। তাহলে গ্রাহাম সূত্রটা কীরকম দিয়েছিলেন? ওনার সূত্র ছিল স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের মোলার ভরের অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবারও বলছি, স্থির তাপমাত্রা ও চাপে, যদি তাপমাত্রা ও চাপে স্থির থাকে তাহলে কোনো গ্যাসের ব্যাপনের হার, ব্যাপনের সংজ্ঞা বলেছি, ওই গ্যাসের মোলার ভর অথবা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এটা কিভাবে আমরা প্রকাশ করি। কোনো গ্যাসের ব্যাপনের হার যদি রেট আর হয় এবং ঘনত্ব বা ডেন্সিটি ডি হয়, তাহলে গ্রাহামের সূত্রানুসারে আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু 1/স্কয়ার রুট অফ ডি, অথবা আর ইজ প্রপোর্শনাল টু 1/স্কয়ার রুট অফ এম। এম হচ্ছে মোলার ভর। দুটি গ্যাসের ক্ষেত্রে সেটা আমরা যদি একটাকে R1 রেটে আর একটা যদি R2 রেটে ধরি, তখন R1 ডিভাইডেড বাই R2 সমান যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্কয়ার রুট অফ D2 ডিভাইডেড বাই D1। এটা আলাদা আলাদা লিখেছি, এটা লিখতে সুবিধা হয়নি সেজন্য। তাহলে R1 বাই R2 সমান D2 বাই স্কয়ার রুট অফ D2 বাই D1 অথবা স্কয়ার রুট অফ M2 বাই M1। তাহলে আমরা ডেন্সিটি দিয়ে অথবা মোলার ভর দিয়ে রেট হিসাব করতে পারি। উক্ত সূত্রাংশের কোনো গ্যাসের ঘনত্ব বা মোলার ভর যার যত বেশি তার ব্যাপন হার তত কম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যার ঘনত্ব যত বেশি, যার মোলার ভর যত বেশি, সে তত বেশি দৌড়াতে পারে, ব্যাপন হার তার তত কম দৌড়াবে। যার ঘনত্ব বেশি হবে বা ভর বেশি হবে সে কম দৌড়াবে। যেমন তোমাদের মধ্যে অনেকে যারা মোটা আছে তারা কম দৌড়াতে পারে, যারা পাতলা বডি তারা বেশি দৌড়াতে পারে। ঠিক অনেকটা এরকমই ব্যাপারটা এখানে সংঘটিত হচ্ছে। তোমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলাম। এখানে দুইটা কম্পাউন্ড, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা ধরে নিচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। একটা অ্যামোনিয়া আর একটা হাইড্রোজেন ক্লোরাইড, এই দুটো গ্যাসের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি? দেখি তোমরা এটা হিসেব করে বলতে পারো কিনা। এখানে সূত্রের মধ্যে বলা আছে ডেন্সিটি অথবা মোলার ভর। তাহলে দুটোর যে কোনো একটা দিয়ে ক্যালকুলেশন করলে তোমরা এখান থেকে আনসারটা সহজে বের করতে পারবা। তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা, যেটা পরীক্ষায় প্রায় সময় এ ধরনের কোয়েশ্চেনগুলো প্রায়ই আসে। বলতে গেলে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারে তোমরা পাবে, প্রত্যেকটা বোর্ডে তোমাদেরকে সলভ করতে হবে, চর্চা করতে হবে। আমি একটা গাণিতিক প্রবলেম এখানে দিলাম। 760 মিলিমিটার মার্কারি চাপে 0.5 গ্রাম ভরের 300 মিলিলিটার আয়তনের ক গ্যাস এবং 770 মিলিমিটার মার্কারি চাপের 0.6 গ্রাম ভরের 400 মিলিলিটার আয়তনের খ গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে বিশ্লেষণ করো। তাহলে এটা তোমার দুই ধরনের আনসার হতে পারে। এটা তোমার প্রয়োগেও থাকতে পারে, এটা তোমার উচ্চতর দক্ষতাও এই প্রশ্ন থাকতে পারে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম। এটা তোমাদের সলভ করতেই হবে। এটা যদি পারো দেখবে তোমাদের এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে। তাহলে আশা করি তোমরা গ্রাহামের ব্যাপন সূত্রটা বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, ঠিকমতো পড়ালেখা করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।